ডারউইন তার অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইতে ব্যাখ্যা করেছেন যে কী করে এই পৃথিবীতে এই এত প্রজাতির যে জীব তাদের উৎপত্তি হলো। তো ডারউইনের আগে বিশ্বাস ছিল, যে ধর্মীয় বিশ্বাস ছিল, যে ভগবানই এই সমস্ত জীবকে সৃষ্টি করে স্বর্গের থেকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। কিন্তু ডারউইনই প্রথম এটা ব্যাখ্যা করেন যে কী করে প্রকৃতির দ্বারা সার্ভাইভাল অফ দি ফিটেস্ট এবং ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতির দ্বারা সিলেক্ট হয়ে প্রজাতিগুলো এই পৃথিবীতে টিকে যায় এবং দুর্বল প্রজাতিগুলো এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো ডারউইন জাহাজে করে প্রায় 5 বছর সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলেন এই ন্যাচারাল সিলেকশনের সপক্ষে প্রমাণ জোগাড় করার জন্য, বিভিন্ন ডাটা কালেকশনের জন্য। তারপর তিনি এই বইটি লেখেন, ন্যাচারাল সিলেকশন। সেই বইতে আমরা পাই যে কী করে এই পৃথিবীতে এত প্রজাতির আবির্ভাব হলো। তো এই ন্যাচারাল সিলেকশনটা কী আসলে? ন্যাচারাল সিলেকশন হলো ডারউইনের মতে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতির জীবই সৃষ্টি হয়েছিল বাই চান্স বলা যেতে পারে। এই পৃথিবীতে যা কিছু ঘটছে সবই র্যান্ডম, মানে হয়ে গেছে, এটার কোনো কারণ ব্যাখ্যা করা এখনও যায়নি কী করে জীবনের উৎপত্তি হলো। আর জীবনের উৎপত্তির ব্যাপারে ডারউইন কিছু বলেনি। ডারউইন বলেছেন যে প্রজাতির কী করে এত প্রজাতির ভেরিয়েশন হলো বা এত প্রজাতির উৎপত্তি কী করে হলো। তো মূল কথাটা হলো যে প্রজাতি অনেক রকম ছিল, তার মধ্যে যারা সবল প্রজাতি, মানে যারা এই পৃথিবীতে টিকে থাকার জন্য বা খাবার সংগ্রহ করতে পেরেছে এবং প্রজননে সক্ষম হতে পেরেছে, তারাই এই পৃথিবীতে টিকে গেছে। অর্থাৎ এখানে ডারউইন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই পৃথিবীতে লম্বা গলাওয়ালা জিরাফ এবং খাটো গলাওয়ালা জিরাফ, দুই ধরনেরই জিরাফের উৎপত্তি হয়েছিল প্রথম অবস্থায়। পরবর্তীতে যখন জিরাফের যে গাছের পাতা খাওয়ার প্রয়োজন পড়তো, তো যে পাতাগুলো মানে নিচের দিকে ছিল গাছের, সেগুলো আস্তে আস্তে যখন একটা এরিয়াতে সব খাওয়া হয়ে গেল, সেই সময় উপরের গাছের পাতাগুলো খাওয়ার প্রয়োজন পড়লো। তো স্বাভাবিকভাবেই ওই জঙ্গলে যে লম্বা গলাওয়ালা জিরাফ ছিল তারা উপরের পাতাগুলো খেতে পারতো, সক্ষম হতো, আর খাটো গলাওয়ালা জিরাফ যারা ছিল তারা সেই পাতা খেতে পারতো না। তো এইভাবে আস্তে আস্তে যে লম্বা গলাওয়ালা জিরাফরা তাদের খাবার সংগ্রহ করতে পারা এবং পরবর্তীতে বাচ্চা দেওয়া এবং সফলভাবে প্রজনন করার ফলে তারা কিন্তু বংশবিস্তার করতে পেরেছে এবং টিকে গেছে। অপরদিকে খাটো গলা যেগুলো জিরাফের ছিল তারা কিন্তু খাবার সংগ্রহ করতে পারেনি, ফলে খাবার সংগ্রহ না করতে পারায় তারা বাঁচেও নি, খুব একটা না খেতে পেয়ে মারা গেছে এবং প্রজননের প্রশ্নই আসে না। তো এইভাবে বিভিন্ন জঙ্গলে এবং সারা পৃথিবীতেই বিভিন্ন প্রজাতির মধ্যে এইরকমভাবে ন্যাচারাল সিলেকশন হয়েছিল, মানে যারা অ্যাডভান্টেজ পেয়েছিল প্রকৃতির দ্বারা তারা শক্তিশালী হয়েছে এবং সারভাইভ করে গেছে। তারা সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, মানে যে যত যোগ্য তত বেঁচে গেছে এবং প্রজনন করে পরবর্তী প্রজন্মে উন্নীত হয়েছে, এবং যারা পারেনি নিজের খাবার সংগ্রহ করতে, প্রজনন করতে এবং টিকে থাকতে, তারা অবলুপ্ত হয়েছে। তো এটাই ছিল ডারউইনের মূল প্রতিপাদ্য, ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন হল প্রকৃতির দ্বারা নির্বাচন বা প্রাকৃতিক নির্বাচন। তো এই কনসেপ্টের আগে এই প্রজাতি নিয়ে নানান রকম মিথ ছিল, যে ভগবান যে ক্রিয়েটার, তিনিই সৃষ্টি করেছেন বিভিন্ন প্রজাতি, না হলে এত প্রজাতি কী করে এই পৃথিবীতে আসলো ইত্যাদি নিয়ে নানা রকম ধর্মীয় গুরুরা নানা রকম থিওরি দিত যে ভগবান বা ক্রিয়েটারই সৃষ্টি করেছেন। তো ডারউইনই প্রথম ব্যাখ্যা দ্বারা, প্রমাণ দ্বারা বলেছিলেন যে ন্যাচারাল প্রকৃতির দ্বারাই আমরা এই এত পরিমাণে প্রজাতির সৃষ্টি হয়েছে। যদিও ডারউইনের থিওরিতে অনেক ফ্লস রয়েছে, অনেক থিওরির সপক্ষে উনি প্রমাণও যথেষ্ট দিতে পারেননি, তবুও তিনি যতটা দিয়েছেন মোটামুটিভাবে সর্বজনগ্রাহ্য মোটামুটিভাবে ডারউইনের এই থিওরিকে ধরা হয়। তারপরেও সেটা নিয়ে, ওনার থিওরি নিয়ে অনেক গবেষণা, অনেক নতুন ত্রুটির পর অনেক নতুনভাবে কারেকশন হয়েছে। তো বিজ্ঞান এখনও গবেষণা করে চলেছে কী করে জীবনের সৃষ্টি হলো বা প্রজাতির উৎপত্তি কী করে হলো, কী করে এই পৃথিবীর চলছে বা জীবন সৃষ্টি হয়েছে। কিন্তু ধর্ম বা ধর্মীয় পুস্তক একবারই বলে দেয় যে ক্রিয়েটার সৃষ্টি করেছেন 7 দিনে বা 7 রাত্রে তিনি বসে বসে এই পৃথিবীর সৃষ্টি করেছেন। খ্রিস্টান ধর্মে এমন অনেক কনসেপ্ট আছে।
আবার বলা হয় নারী এবং পুরুষ দুজনকে সৃষ্টি করেছিল ভগবান, তাদের মিলনে এই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে। এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন কনসেপ্ট রয়েছে। এইসব মিথ মানেই মিথ্যা। তো এইসব গল্প কথায় পা না দিয়ে আমাদেরকে সায়েন্টিফিকভাবে অ্যাপ্রোচ করতে হবে এবং বিজ্ঞানের সম্মুখীন হতে হবে। আমরা যদি সত্যিকারেরই জানতে চাই এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত জিনিসপত্র, তো বিজ্ঞান কোনো সময় অ্যারোগেন্টলি জবাব দেয় না যে এটাই সত্যি। বিজ্ঞান থিওরি দেয় এবং তার সপক্ষে প্রমাণ দেয়। সেই প্রমাণকে কেউ ভুল প্রমাণ করতে পারলে সেটাও স্বীকার করে যে ভুল ছিলাম আমি, তারপর নতুন থিওরি আসে। এইভাবে আস্তে আস্তে বিজ্ঞান ইভলভ করে এবং একটা সত্যের উদ্ভাবন হয়। কিন্তু ধর্মের মতো কখনোই কিছু চাপিয়ে দেয় না।